আজকে আমরা নিশ কনসেপ্টটা পড়ব। তো প্রথমেই জানতে হবে যে নিশ ভার্সেস হ্যাবিটেট। নিচ বা কাকে বলে বা হ্যাবিটেটই বা কাকে বলে, এই কনসেপ্ট অফ নিশ প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ওডাম, আর পরবর্তীকালে টার্ম নিশ এই কথাটা প্রথম দিয়েছিলেন গ্রিনেল। এটা তোমাদের বইয়ে আছে। তো আগে জানতে হবে হ্যাবিটেট আর নিশ এদের মধ্যে পার্থক্য কী। তো দেখো, হ্যাবিটেট হচ্ছে সেই জায়গা যে জায়গায় কোনো প্রজাতি এককভাবে বা দলবদ্ধভাবে বসবাস করে, তাকে বলে হচ্ছে তার হ্যাবিটেট। আর নিশ কাকে বলে? নিশ হচ্ছে হ্যাবিটেটের মধ্যে সেই জায়গা যে জায়গার মধ্যে ওই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীরা তাদের ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ তাদের ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করে। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে এটা খুব ক্লিয়ার হবে। ধরো আমি গুসকরায় থাকি, তাহলে গুসকরাটা হচ্ছে আমার হ্যাবিটেট। বাট আমি ওই সংহতি পল্লীর পার্টিকুলার ওই রুমটায় তোমাদের পড়াই, দেয়ারফর আমার ফাংশনাল অ্যাক্টিভিটিটা হচ্ছে ওই ঘরটার মধ্যে বা ওই এরিয়াটায়, ওটা হলো আমার নিশ। একটা জঙ্গলে একটা পাখি পাওয়া যায়, তো তুমি যদি ওই পাখিটাকে খুঁজতে যাও তাহলে ওই ওই জঙ্গলটায় তুমি জানো এটা হচ্ছে ওই পাখিটার বাসস্থান, তাহলে ওই পাখিটার হ্যাবিট্যাটটা হচ্ছে ওই জঙ্গলটা। কিন্তু ওই পাখিটা একটা পার্টিকুলার প্রজাতির উদ্ভিদের ফল খায়, অন্য উদ্ভিদের ফল সে খায় না। তাহলে তার ফাংশনাল, অর্থাৎ এই ফাংশনাল অ্যাক্টিভিটি মানে এখানে হচ্ছে খাদ্য আহরণ। এটা সে কোথা থেকে করছে না, একটা পার্টিকুলার গাছ থেকে। তাহলে ওই গাছটা হচ্ছে তার নিশ। এই জন্য নিশকে বলা হয়ে থাকে মাইক্রো হ্যাবিটেট। ওই জন্য দেখো এখানে লেখা হয় যে পুরোটা ছিল একটা হ্যাবিটেট, আর তার মধ্যে একটা মাইক্রো হ্যাবিটেট, মানে যেখানে তার ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো সে প্রদর্শন করে, তাকে বলে হচ্ছে নিশ। আর হ্যাবিটেট এটা একটা কেবলমাত্র ফিজিক্যাল স্পেস, একটা বৃহত্তর জায়গা, যে জায়গার মধ্যে আমি কোনো প্রাণীকে খুঁজে পেতে পারি বা কোনো প্রাণী তার মধ্যে ঘোরাফেরা করে, বাসস্থান হিসেবে সে ব্যবহার করে। কিন্তু হ্যাবিটেটের যে নির্দিষ্ট জায়গায় তার যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়া বা ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন হয়, তাকে আমরা বলে থাকি নিশ। এরই অপর নাম হচ্ছে মাইক্রো হ্যাবিটেট। এখন এই নিশ ক রকমের? নিশ হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে হ্যাবিটেট নিশ, তারপর ট্রপিক নিশ, আর লাস্ট যেটা সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল নিশ। তো হ্যাবিটেট নিশ কি না, হ্যাবিটেট নিশ হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন প্রজাতিভুক্ত প্রাণীরা তারা বাসস্থানের জন্য আলাদা আলাদা নিচ অকুপাই করে থাকে, আলাদা আলাদা জায়গা অবস্থান করে, তাকে আমরা বলে থাকি হ্যাবিটেট নিশ বা স্পেশিয়াল নিশ। যেমন আমি যে ম্যাটেরিয়ালটা তোমাদের দিয়েছি দেখবে ওর মধ্যে আছে বা বইয়েও পাবে যে সায়েন্টিস্ট ও নিল 1967 সালে ম্যাপেল বনভূমির অঞ্চলে 7টা আলাদা আলাদা প্রজাতির মিলিপেড হচ্ছে এক ধরনের আর্থ্রোপোডস, তারা আবিষ্কার করেন। তো তিনি দেখেন যে এই 7টা আলাদা আলাদা প্রজাতির মিলিপেড ওই ওক ট্রির বিভিন্ন জায়গায় থাকে। কেউ হয়তো মাটিতে, ওক ট্রির কাছে যে মাটি রয়েছে সেই মাটির মধ্যে থাকে, কেউ ওক ট্রির পাতাগুলো যেখানে পড়ে আছে সেই পাতার তলায় থাকে, কেউ গুঁড়ির চারপাশের পরিধিতে থাকে, কেউ বা গাছের ওপরে তার কেন্দ্রীয় অঞ্চলে থাকে। অর্থাৎ তারা বাসস্থানের জন্য কেউ একটা জায়গা কিন্তু অকুপাই করে আছে, প্রত্যেকে আলাদা আলাদা জায়গা অকুপাই করে আছে বা আলাদা আলাদা নিশ অকুপাই করে আছে। এটাকে বলে স্পেশিয়াল নিশ বা হ্যাবিটেট নিশ। এরপর হচ্ছে ট্রপিক নিশ। ট্রপিক নিশ হচ্ছে যেটা মূলত ওই প্রজাতির বিভিন্ন প্রজাতির প্রাণীর তাদের খাদ্য সংগ্রহের প্রকৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এইখানে আমি তোমাদের দেখো একটা ছবি এঁকেছি, এটা দেখলে খুব ক্লিয়ার হবে। আমরা ইচ্ছা করলে একই পুকুরে রুই, কাতলা এবং মৃগেল 3টে মাছের চাষ করতে পারি। এই ধরনের ফিশ কালচারকে বলে মিক্সড ফিশ কালচার। এটা তোমাদের পরে ইকোনমিক জুলজিতে পড়ানো হবে। এখন মিক্সড ফিশ কালচার কেন পসিবল হয়? দ্যাট ইজ বিকজ কাতলা পুকুরের ওপরের স্তর থেকে খাদ্য সংগ্রহ করে, রুই পুকুরের মাঝের অংশ সেখান থেকে খাদ্য সংগ্রহ করে, আর মৃগেল হচ্ছে বটম ফিডার, মানে একদম নিচের অংশ থেকে খাদ্য সংগ্রহ করে। তা দেখো একই পুকুরে যদি 3টে প্রজাতির মাছের চাষ করাও হয়, তাতেও কোনো এদের মধ্যে সিভিয়ার কম্পিটিশন বা প্রতিযোগিতা থাকে না। কেন না, এরা আলাদা আলাদা নিশ থেকে খাদ্যটা কিন্তু সংগ্রহ করছে। তো এই ধরনের কনসেপ্টকে বলে ট্রপিক নিশ, যেটা খাদ্য সংগ্রহের প্রকৃতির ওপর ভিত্তি করে যে নিচটা গড়ে ওঠে। এটা খুব একটা প্রমিনেন্ট এক্সাম্পল আমার ম্যাটেরিয়ালেও আমি লিখেছি, দেখবে আছে যে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ডারউইন যে ডারউইনিয়ান ফিঞ্চেসগুলো আবিষ্কার করেছিলেন,
সেই ফিঞ্চ পাখিগুলোর তিনি দেখেছিলেন প্রত্যেকের ঠোঁটের গঠন আলাদা আলাদা, এবং পরবর্তীকালে উনি দেখেন যে এই যে ঠোঁটের গঠন আলাদা আলাদা তার কারণ হচ্ছে তাদের খাদ্য সংগ্রহের প্রকৃতিটা কিন্তু আলাদা আলাদা। এবং খাদ্য সংগ্রহের প্রকৃতিটা কীরকম, যেমন জিওস্পিজা বলে একটা ফিঞ্চ আছে, তারা মাটিতে ছড়িয়ে থাকা বীজগুলো খায়। ক্যামারহিঞ্চাস এটা ফল এবং ফুলের কুঁড়ি খায়। আবার ক্যাথিরেডিয়া এরা গাছের বিভিন্ন পোকার টুকরে টুকরে খায়। কাজে দেখছো খাদ্য সংগ্রহের জন্য এরা একটা নিশ আলাদা আলাদা করে নিয়েছে, তাই এটাকে বলে ট্রপিক নিশ। অ্যান্ড দেন ফাইনালি মাল্টি ডাইমেনশনাল নিশ বা নিশ হাইপার ভলিউম। এটা কি? এইটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হাচিনসন। এটার জন্য আমি এই ডায়াগ্রামটা একটু তোমাদের দেখতে বলবো। তো এইটা দেখো একটা ডায়াগ্রাম, যেটা একটা গ্রাফ আঁকা আছে, যার এক্স অক্ষ বরাবর টেম্পারেচারটাকে ট্যাবুলেট করা হয়েছে। এখানে টু হট খুব বেশি গরম, দিস ইজ টু কোল্ড খুব ঠান্ডা। আবার ওয়াই অক্ষ বরাবর রিলেটিভ হিউমিডিটি আছে, যার এখানে টু ড্রাই খুব শুষ্ক, আর ওপর দিকে টু হিউমিড। ধরা যাক একটা প্রজাতির প্রাণী, একটা পার্টিকুলার স্পেসিস, তারা এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রার রেঞ্জের মধ্যে সফলভাবে বেঁচে থাকে এবং সফলভাবে জনন কার্য সম্পন্ন করে। এবং ওই প্রাণীটাই শুধুমাত্র যে তাপমাত্রার নিরিখেই সে থাকে এমন তো নয়, তার উপর আপেক্ষিক আর্দ্রতাও প্রভাব বিস্তার করে। তো দেখা গেছে এই রিলেটিভ হিউমিডিটি থেকে এই রিলেটিভ হিউমিডিটি এই রেঞ্জের মধ্যে সে সফলভাবে বেঁচে থাকে এবং জনন কার্য করে। তাহলে দেখো এই যে কমন অংশটুকু আমরা পেলাম, এই অংশটা হচ্ছে এমন একটা অংশ যেখানে ওই প্রজাতির প্রাণীরা বোথ টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি উভয়ের সাপেক্ষেই সফলভাবে বেঁচে থাকে এবং জনন কার্য চালায়। বোঝা গেল? এখন বিজ্ঞানী হাচিনসন বললেন যে এক একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে উনি বললেন এক একটা ডাইমেনশন। টেম্পারেচার একটা ডাইমেনশন, রিলেটিভ হিউমিডিটি এটাও একটা ডাইমেনশন। তো দেখো এখানে আমি দুটো ডাইমেনশন নিয়েছি। এখন একটা পরিবেশে কেবলমাত্র যে দুটো ডাইমেনশন থাকবে এমন তো নয়, এখানে আমি তাপমাত্রা, রিলেটিভ হিউমিডিটি নিয়েছি। যেমন ধরো এই যে ফিগারটা আমি পাশে দেখাচ্ছি, এখানে দেখো তিনটে ডাইমেনশন নেওয়া হয়েছে, একটা টেম্পারেচার, একটা রিলেটিভ হিউমিডিটি, আরেকটা হচ্ছে প্রে সাইজ। প্রে সাইজ মানে যে ধরনের পোকামাকড় ওরা খায়, যে খায় সে হলো প্রিডেটার, যাকে খায় সে হলো প্রি। তো প্রি সাইজ এটা হচ্ছে টু স্মল, এটা হচ্ছে টু লার্জ। তাহলে এবার তিনটে ফ্যাক্টর বা তিনটে ডাইমেনশনকে যদি আমি ক্যালকুলেট করি, আমি যদি কনসিডার করি, তাহলে যে ফিগারটা পাবো সেই ফিগারটা একটা 3D ফিগার হবে। এই জন্য ফিগারটা এরকম আসছে, আগেরটার মতো না। এটা দিস ওয়ান ইজ 2D ফিগার, দুটো ডাইমেনশন, এখানে তিনটে ডাইমেনশন, সো ইটস এ 3D ফিগার। সো 3D ফিগারে এই যে অঞ্চলটা আমি পাচ্ছি, এইটা হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে ওই প্রজাতির প্রাণী তিনটে ডাইমেনশন, টেম্পারেচার, প্রে সাইজ, রিলেটিভ হিউমিডিটির সাপেক্ষে সফলভাবে বেঁচে থাকে এবং জনন কার্য চালায়। দেয়ারফর হাচিনসন বললেন যে এইভাবে যদি আমরা এন নাম্বার অফ ফ্যাক্টর, এন নাম্বার অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ডাইমেনশনকে যদি আমরা কনসিডার করি, তাহলে কোনো প্রজাতি ওই এন সংখ্যক ফ্যাক্টরের সাপেক্ষে যে অংশে সফলভাবে বেঁচে থাকবে এবং জনন কার্য চালাবে তাকে বলবো হাইপার ভলিউম নিশ, বা এটাকে বলা হয়ে থাকে মাল্টি ডাইমেনশনাল নিচ। কেননা আমরা এন নাম্বার অফ ফ্যাক্টর, মাল্টি ডাইমেনশন নিচ্ছি, অনেকগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে আমরা কনসিডার করছি। তাহলে ওই সমস্ত এনভায়রনমেন্টের সাপেক্ষে যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে সফলভাবে বাঁচে এবং জনন কার্য চালায় তাকে আমরা বলবো ওটা হাইপার ভলিউম নিশ বা মাল্টি ডাইমেনশনাল নিচ। আচ্ছা, এরপর আর একটা দেখো কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল নিশ আর রিয়েলাইজ নিশ। এটা কি? দেখো দুটো প্রজাতি আছে, স্পেসিস এ আর স্পেসিস বি। ধরা যাক আমি ধরে নাও তর্কের খাতিরে যে স্পেসিস বি অ্যাবসেন্ট, তাহলে তখন স্পেসিস এর নিচ কতটা, এখান থেকে এতটা পর্যন্ত। এটা হলো তখন স্পেসিস এর রিয়েলাইজড নিচ, ফান্ডামেন্টাল নিচ। এইবার একজন কম্পিটিটর বা প্রতিযোগী স্পেসিস বিকে আমি এখানে ঢোকালাম, তাতে কি হলো না, স্পেসিস বি স্পেসিস এর নিশের কিছুটা অংশ দখল করে নিল। দেখো এই জায়গাটা কমন, এখানে স্পেসিস এরও নিশ, এটা স্পেসিস বি এরও নিশ। তখন কি হলো না, উপযুক্ত কম্পিটিটরের উপস্থিতিতে স্পেসিস এর নিজস্ব নিচের আয়তনটা আগের থেকে কিছুটা ছোট হয়ে গেল, এখন শুধু এইটুকু। তাই এই অংশটাকে বলে স্পেসিস এর রিয়েলাইজড নিশ। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো, কম্পিটিটর না থাকলে ফান্ডামেন্টাল নিশ হয়, সেই জন্য ফান্ডামেন্টাল নিচের আয়তন রিয়েলাইজড নিশের আয়তনের থেকে সবসময়ই বেশি হয়। নেক্সট, বিজ্ঞানী গাউস বললেন
যে প্রকৃতিতে দুজন কম্পিটিটর অর্থাৎ দুজন প্রতিযোগী একই নিশ দখল করে কখনো থাকতে পারবে না। অর্থাৎ উনি বললেন যে প্রত্যেকটা প্রজাতি আলাদা আলাদা নিশ দখল করবে, এবং যদি তার ব্যতিক্রম ঘটে অর্থাৎ যদি দুটো প্রজাতি একই নিশ দখল করে তখন যে সুপিরিয়র কম্পিটিটর সে টিকে থাকবে, আর যে ইনফেরিয়র কম্পিটিটর যে ভালো প্রতিযোগী নয় সে ওখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই সূত্রটাকে উনি বললেন কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল বাই গাউস। এটা কীরকম উনি এটা একটা পরীক্ষার দ্বারা প্রমাণও করলেন। এত তো ফার্স্ট ফিগারটায় দেখো, এখানে আলাদা আলাদাভাবে প্যারামিশিয়ামের দুটো প্রজাতি অরেলিয়া আর পি কডেটাম, এরা আলাদা আলাদা মিক্সচারের মধ্যে এদেরকে রাখা হয়েছে। দেখো দুজনেই সার্ভাইভ করেছে, আলাদা আলাদা কালচার মিডিয়ামে রাখা হয়েছে না। চিত্রটা সম্পূর্ণ বদলে যায় যদি আমি এদের একটা কালচারের মাধ্যমে নিয়ে আসি, একটা কালচারের মধ্যে নিয়ে আসি। তখন দেখো প্যারামিশিয়াম অরেলিয়া এটা সার্ভাইভ করলো, বাট প্যারামিশিয়াম কডেটাম পি কডেটাম কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেল। কেন না, ইন প্রেজেন্স অফ এ সুপিরিয়র কম্পিটিটর ইনফেরিয়র কম্পিটিটর সেখান থেকে এক্সটিংক্ট হয়ে যায়। এই জন্য গাউস বলেছিলেন টু কমপ্লিট কম্পিটিটর ক্যানট কোএক্সিস্ট, অর্থাৎ দুজন প্রতিযোগী যাদের নিশ এক মানে হচ্ছে তাদের দেখো যাবতীয় চাহিদাগুলো এক, তাই তারা একই নিশ দখল করে রয়েছে। তো এরকম যদি একই নিশ তারা দখল করে থাকে তাহলে কিন্তু তারা কোএক্সিস্ট করতে পারে না, মানে একসঙ্গে থাকতে পারবে না। সুপিরিয়র কম্পিটিটর উইল সার্ভাইভ, যে অধিকতর এফিশিয়েন্ট প্রতিযোগী সে বাঁচবে, অপরজন যে ইনফেরিয়ার সে কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে। নেক্সট দেখো, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালে গাউস যতই বলুন না কেন যে কমপ্লিট কম্পিটিটর তারা কোএক্সিস্ট করবে না, বাস্তবে কিন্তু দেখা যায় প্রকৃতির বুকে এমন অনেক ঘটনা আছে যেখানে একই নিশ দখল করে একাধিক প্রজাতি থাকে। তা কীভাবে থাকে, তারা কেন একসঙ্গে থাকা সত্ত্বেও তারা কোএক্সিস্ট করে যায়? তা যে পদ্ধতিতে দুটো বা একাধিক প্রজাতি একই নিশ দখল করে থাকলেও তারা নিজেদের মধ্যে ওই রিসোর্সটাকে ভাগ করে নিতে পারে তাকে বলে রিসোর্স পার্টিশনিং। তো রিসোর্স পার্টিশনিং কীভাবে করা যায় দেখো, এই ছবিটার দিকে তাকাও, দেখো এখানে স্পেসিস এ আর বি তারা অনেকটা ওভারল্যাপ করছে, মানে তাদের মধ্যে কম্পিটিশনটা ওভারল্যাপিং রিজিয়নে কিন্তু খুব বেশি হবে। তো কি করলে তারা আলাদা হতে পারে? তো দেখো তারা এই পদ্ধতিটা নিল। ছবিটা যদি মাইনিউটলি দেখো তাহলে দেখলে বুঝতে পারবে যে এখানে তাদের যতটা করে নিশ ব্রেথ মানে নিশটা যতটা চওড়া ছিল, এখানে নিশটা কিন্তু তার থেকে একটু করে তারা সরু করে নিল। এখানে দেখো নিশগুলো তার থেকে সরু হয়ে গেছে, ফলে এখানে দেখো আমি তিনটে নিশ মানে তিনটে প্রজাতিও কিন্তু এখানে প্রয়োজন হলে থাকতে পারবে, স্পেসিস এ, স্পেসিস বি অ্যান্ড স্পেসিস সি। দেয়ারফর আগেই তাদের যতটা নিশ ব্রেথ ছিল এখন সেটা তার থেকে কমিয়ে নিল, তাহলে ডিক্রিজিং নিশ উইথ অর নিশ ব্রেথ মানে নিশটা যতটা আগে চওড়া ছিল তার থেকে কমিয়ে নিয়ে তারা তাদের মধ্যে কম্পিটিশনটাকে কমিয়ে নিল। দিস ইজ কল্ড রিসোর্স পার্টিশনিং। রিসোর্স পার্টিশনিংয়ের একটা পদ্ধতি হলো এটা, এবং এতে এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায়। দেখো যে একাধিক প্রজাতি কোনো জায়গায় উপস্থিত থাকলেই আমরা এটা বলতে পারি না যে সেখানে প্রতিযোগিতা খুব তীব্র। কেন না, এমন হতেই পারে যে একাধিক প্রজাতি মানেই মোর নাম্বার অফ নিশ, এবং তারা নিজেদের এরকম নিশ ব্রিথটা কমিয়ে তারা কিন্তু কম্পিটিশনটাকে রাদার কমিয়ে এনেছে, কম্পিটিশনটা বাড়ায়নি। তার মানে মোর নাম্বার অফ স্পেসিস মিনস সেখানে মোর ডাইভার্সিটি, এবং যত ডাইভার্সিটি তত মোর নাম্বার অফ নিশ, তত প্রতিযোগিতা অ্যাকচুয়ালি কমছে। দেয়ারফর সেই অঞ্চলে স্টেবিলিটি তত বেশি। এই জন্য একটা কথা বলা হয় যে ডাইভার্সিটি বিগেটস মানে বহন করে আনে স্টেবিলিটি। যত ডাইভার্সিটি থাকে তত আস্তে আস্তে স্টেবিলিটি বাড়ে। ডাইভার্সিটি বিগেট স্টেবিলিটি। কেন না, তারা নিজেদের নিশ উইথ কমিয়ে নিয়ে ওই নিশগুলো সরু করে নিয়ে তারা কম্পিটিশনটাকে কমিয়ে আনে। সো দিস ইজ ওয়ান ওয়ে বাই হুইচ রিসোর্স পার্টিশনিং করা যেতে পারে। দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, সেটা কি না ইনক্রিজিং রিসোর্স স্পেকট্রাম। আমি রিসোর্স স্পেকট্রামটাকে বাড়াতে পারি। এই ছবিটার দিকে তাকাও,
এখানে দেখো দুটো স্পেসিস আছে, স্পেসিস এ অ্যান্ড স্পেসিস বি। এরা এই নিজের নিজের নিশ তৈরি করেছে। আর খানিকটা দেখো এরিয়া এটা আনইউটিলাইজড পড়ে আছে, এখানে রিসোর্স আছে কিন্তু এরা কেউ দখল করেনি। তো যখন কম্পিটিশনটা বাড়লো, দেখো পরের ছবিতে আমি দেখিয়েছি, এরা ওই বাকি যে জায়গাটা আনইউটিলাইজড পড়েছিল সেই জায়গাটা এখন এরা দখল করে নিল। তাহলে কি হলো, রিসোর্স স্পেকট্রাম, আগে এই পর্যন্ত তারা রিসোর্সটা ব্যবহার করছিল, এখন তার থেকে বেড়ে গিয়ে বাকি রিসোর্সটাকেও সে ইউটিলাইজ করতে শুরু করলো। এটাও ভাবে যদি রিসোর্স বাড়িয়ে নিতে পারে তখন রিসোর্স পার্টিশনিং হয়। কিন্তু এখানে একটা গল্প হলো, যদি রিসোর্স অ্যাভেলেবেল থাকে তবেই বাড়াতে পারবে, যদি আনইউটিলাইজড রিসোর্স আদেও না থাকে তাহলে কিন্তু তারা রিসোর্স স্পেকট্রাম বাড়াতে পারবে না। এখানে আরেকটা জিনিস বলে দিই তোমাদের, সেটা হচ্ছে কম্পিটিটিভ রিলিজ কি। তো কম্পিটিটিভ রিলিজ কি, এটা একটু ছবিটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। দেখো এখানে একটা প্রজাতি আছে স্পেসিস এ এবং আরেকটা প্রজাতি আছে স্পেসিস বি। দিস ইজ স্পেসিস এ অ্যান্ড দিস ওয়ান ইজ বি। তো যদি কোনো কারণে স্পেসিস বি সেখান থেকে চলে যায় বা অবলুপ্ত হয়ে যায়, তখন দেখা যায় স্পেসিস এ পুরো জায়গাটাই দখল করে নেয়। দিস ওয়ান ইজ কল্ড কম্পিটিটিভ রিলিজ। অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ এ কম্পিটিটর, নর্মালি কোনো প্রজাতি তার নিশ ব্রেথ বাড়িয়ে নিয়ে পুরো এরিয়াটাকেই দখল করে নেয় বা নিজের নিশের পরিধিটাকে বাড়িয়ে নেয়, এই ঘটনাটাকে বলে কম্পিটিটিভ রিলিজ। এই জিনিসগুলো সবগুলোই আমার মেটেরিয়ালে আছে, তোমাদের যতটুকু বোঝাবার আমি ততটুকু বুঝিয়ে দিলাম। আর একটা শুধু বাকি দেখবে ওখানে আছে, সেটা হচ্ছে নিশ ইকুইভ্যালেন্ট কি না। যদি দুটো বিচ্ছিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে দুটো বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চলে একই নিশ দখল করে দুটো প্রজাতি থাকে, তখন তাদের নিশ ইকুইভ্যালেন্ট বলা হয়। দেখবে বইয়ের মধ্যে দেয়া আছে, যেমন উদাহরণ হিসেবে দেয়া আছে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু আর নর্থ আমেরিকার বাইসন, দুটোই অ্যাকচুয়ালি সেম নিশ, দ্যাট ইজ গ্রাসল্যান্ড অকুপাই করে থাকে, কিন্তু তারা অনেক দূরে রয়েছে, বিচ্ছিন্ন দুটো ভৌগোলিক জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে রয়েছে। কাজেই তাদেরকে আমরা বলবো ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। এটা দেখবে রয়েছে তোমাদের একদম মেটেরিয়ালের শেষ দিকে। এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল।